বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটা বিষয় খেয়াল করেন, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। অনেকেই বলতে পারেন এখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, ভূমিকা নেই এটা যৌক্তিক, কিন্তু কৌশলগতভাবে বাংলাদেশের একটা বিশাল ভৌগোলিক অবস্থান রয়েছে এই অঞ্চলে। এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ যত দ্রুত বিস্তার করেছে, ঠিক তত দ্রুত এই অঞ্চলের তিন পরাশক্তি রাশিয়া, চীন এবং ভারত তাদের মধ্যে ঐক্য করে ফেলেছে। এদিক থেকে অনেকেই বলতে পারেন যে এটা রাশিয়া, চীন এবং ভারতের কৌশলগত কারণে করা হয়েছে। বিষয়টা কৌশলগত কারণ ঠিক আছে, বাট এই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদ এই তিন পরাশক্তি মেনে নেবে না। চীন, রাশিয়া, ভারতের মধ্যে ঐক্য হচ্ছে, কিন্তু বাংলাদেশে তথাকথিত একটা রাজনৈতিক দল রয়েছে বিএনপি। বিএনপির কপালে চিন্তার ভাঁজ আমরা লক্ষ্য করছি, কিন্তু কারণটা কি? বিএনপি ক্ষমতার চেয়ারে বসার জন্য 2024 সালের 5 আগস্টের পর থেকেই গা গোসল করে হাত মাথায় সরিষার তেল মেখে বগলে আতর দিয়ে একদম অধীর আগ্রহে বসে রয়েছে। কিন্তু হঠাৎ এমন হলো যে বিএনপির নেতারা এখন দেখছে এসব করে কোনো লাভ হচ্ছে না। যার দরুন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, জুলাই আগস্ট আন্দোলন হয়েছে কালো শক্তির দ্বারা, অর্থাৎ জামাত শিবিরকে বুঝিয়েছেন। যেটা বলার পর তাকে সুকোজ করা হয় প্রথমে, এরপর তাকে দল থেকে 3 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ডক্টর ইউনূস তো আমাদেরই লোক। অথচ কিছুদিন যাবার পর থেকে বিএনপির এখন মনে হচ্ছে বিএনপিকে মাইনাস করার একটা গভীর ষড়যন্ত্র চলমান। বিএনপি যেভাবে ধরে নিয়েছিল ডক্টর ইউনূস তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, সেটা আপাতত হয়নি। তবে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ডক্টর ইউনূস বিদায় নেবেন, সেক্ষেত্রে বিএনপির সাথে তার একটা সমঝোতা লন্ডনে হয়েছে, এটা ধ্রুব সত্য। কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা অংশ এই ক্ষেত্রে পুরোপুরি নারাজ। এটা আবার বিএনপির নেতারাও স্বীকার করে নিয়েছিল মধ্যখানে। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা খালি মাঠে এককভাবে সহজেই গুল দিয়ে দেবে। তবে সাউথ এশিয়ায় মার্কিনীদের উপস্থিতি ঘিরে যেভাবে চীন, ভারত, রাশিয়া জোট একত্রিত হয়ে পারস্পরিক সফর ও সম্মেলন করছে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করছে, তাতে বিএনপির সেই আশা ক্ষুণ্ণ হতে শুরু করেছে। কেননা বাংলাদেশে শীঘ্রই নির্বাচন হলেও সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবার সম্ভাবনা কমে আসছে ধীরে ধীরে। কারণ এই ক্ষেত্রে চীন, ভারত, রাশিয়া জোট কোনোভাবেই এই নির্বাচন গ্রহণ করবে না, এমনটাই আপাতত দেখা যাচ্ছে, মনে হচ্ছে। এমনকি মার্কিনীরা এই যে সাউথ এশিয়ায় এসে মাতব্বরি করছে, এই ব্যাপারটা ভারত, চীন, রাশিয়া জোটও তেমন একটা ভালোভাবে নেয়নি। যার কারণে মোদীকে 4 থেকে 7 বার ডোনাল্ড ট্রাম্প ফোন করার পরেও মোদীর অফিস সেই ফোন তুলেনি। আবার ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ চাপিয়ে দেওয়ায় ভারত ও মার্কিনীদের সাথে বড় অঙ্কের অস্ত্র চুক্তি বাতিল করেছে। ঠিক এরপরেই দীর্ঘদিন পর ভারত সফরে গিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ব রাজনীতির ভাষায় এগুলো কোনো বিক্ষিপ্ত বা অপ্রাসঙ্গিক ঘটনা নয়, বরং এই অঞ্চলে মার্কিনীদের মাতব্বরি বন্ধে অন্যান্য পরাশক্তিগুলো যে একজুট হতে বদ্ধপরিকর সেটি প্রকাশ পাচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সরকারও চাইছে খুব দ্রুতই যেভাবেই হোক আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিচার শেষ করে রায় ঘোষণা করতে, এবং তা নির্বাচনের ঠিক পূর্বেই করতে চাইছেন, যাতে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে বেশ চাপের মধ্যে রাখা যায়। যেটা গতকাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্যে সুস্পষ্টভাবে উঠে এসেছে। সরকারের ভেতরের একটি মহল গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা কিছুদিন পূর্বে বলেছিলেন, যেটা ডেইলি স্টারে নিউজ হয়েছিল। সাউথ এশিয়ায় তথা নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপে মার্কিনীরা প্রবেশ করলেও চীন, ভারত ও রাশিয়ার প্রতি একটা নেগেটিভ মনোভাব তৈরি করতে পারলেও সেগুলো বেশি দিন টেকেনি। খুব শীঘ্রই এসব দেশের সরকার চীন, ভারত, রাশিয়ার কাছে ধর্ণা দিতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কায় রেভুলেশন ঘটিয়ে ক্ষমতা নেওয়া রনিল বিক্রমাসিংহেকেও সম্প্রতি গ্রেফতার করে শক্তপোক্ত রিমান্ডে নেওয়া হয়েছে। এই যে দেখুন, কালার রেভুলেশন ঘটিয়ে যেভাবে সরকার পতন করা হয়েছে বা হয়, তাতে জুলাই আগস্টের পর আওয়ামী লীগ এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ধানমন্ডি 32 ভেঙে ফেলা, 7 মার্চের ভাষণ নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিজেই নিজের কবর খোঁড়া শুরু করে দিয়েছিল। একটা বিষয় অবশ্যই বলা প্রয়োজন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কেবল বাংলাদেশের অর্জন ছিল না, সেটা একই সাথে ভারত, রাশিয়া জোটেরও অর্জন। অন্যদিকে চীন শুরুতে পাকিস্তানের পক্ষে থাকলেও মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের সম্পৃক্ততায় চীন পাকিস্তানকে অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ফলে 9 মাসে এই যুদ্ধ শেষ হয়ে যায়। যাই হোক, সাউথ এশিয়ায় কিংবা এশিয়ায় মার্কিনীদের রক্তচক্ষু দেখানো বৈশ্বিক বাণিজ্যে মাতব্বরি করার ফলে যেভাবে চীন, ভারত, রাশিয়া জোট পাল্টা পদক্ষেপ নিচ্ছেন, তাতে মনে হচ্ছে শীঘ্রই এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তন
ঘটতে চলেছে। তবে বাংলাদেশ ইস্যু যদি এই জোটের প্রাসঙ্গিক সমস্যা মনে হয়, তাহলেই বোঝা যাবে যে বিএনপির জন্য খালি মাঠে গোল দেওয়াটা খুব কঠিন হবে। ইরানে বিপ্লবের পর নির্বাসিত আয়াতুল্লাহ খামেনিকে যেভাবে বিদেশ থেকে এনে ইরানের ক্ষমতায় বসানো হয়েছিল, তারেক রহমানের ক্ষেত্রে সেটা কোনোভাবেই সম্ভব হবে বলে আপাতত মনে হচ্ছে না। সর্বোপরি এশিয়ার 3 পরাশক্তির এই জোটকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে বড়সড় পরিবর্তনের আশঙ্কা এবং আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মাথা ব্যথার অন্যতম কারণ বিএনপি অলরেডি বুঝে গেছে তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, তাদের মাথার উপর আকাশ অনেক আগেই সরে গিয়েছে। সো ভারত, রাশিয়া এবং চীনের ঐক্য বিএনপির জন্য মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই বাস্তব সত্য, এটাই ধ্রুব সত্য। এখন দেখা যাক এই 3 পরাশক্তির জোট আসলে বাংলাদেশকে নিয়ে কতটুকু সিদ্ধান্ত নেয়, কিংবা বাংলাদেশের বিষয়ে কি ধরনের বিবৃতি তারা দেয়, কিংবা মার্কিনীরা বাংলাদেশ থেকে চলে যায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।